নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজকে ভারতের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে যে কথা বলা হয়েছে তা নিঃসন্দেহে ভারতবাসী হিসাবে আমি অন্তত সুরক্ষিত আর থাকতে পারছি না। অন্তত আমার সুরক্ষা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন এই রিপোর্ট সরাসরিভাবে তুলে দিয়েছে। কি বলা হয়েছে সেই রিপোর্টে গোয়েন্দা দপ্তররা বলেছেন, ভারত এবং বাংলাদেশ যে সীমান্ত লাগোয়া অঞ্চল আছে সেই সীমান্ত লাগোয়া অঞ্চলের একাধিক র্যাডারে ধরা পড়েছে কেউ বা কারা নাকি উর্দু এবং আরবি ভাষায় এবং কিছু ক্ষেত্রে বাংলা ভাষায় একে অপরের সঙ্গে কথা বলছেন এবং সংকেত পাঠাচ্ছেন। এবং এই সম্পূর্ণ বিষয়টি ধরা পড়েছে সেনাবাহিনী যে ইন্টেলিজেন্স দপ্তর আছে সেই ইন্টেলিজেন্স দপ্তরের হ্যাম রেডিও অপারেটরিং মাধ্যমে। অর্থাৎ এই রেডিও অপারেটিং মাধ্যমের এই পার্টিকুলারলি এই সেক্টরটা এই ধরনের উদ্ভট সংকেত যে এক দেশ থেকে অন্য দেশে আদান প্রদান হয়েছে এবং নিয়মিত এই প্রক্রিয়াটি হচ্ছে তা নাকি তারা নাকি ডিটেক্ট করেছেন। আর সব মিলিয়ে এই সম্পূর্ণ বিষয়ে ভারতের কাছেও কিন্তু মাথা ব্যথার কারণ। আর্মি অফিসাররা কি জানাচ্ছেন? আর্মি অফিসাররা বলছেন এই ধরনের সাংকেতিক শব্দ যারা এই দেশ থেকে ওই দেশে বা এই দেশ থেকে অন্য দেশে পাঠাচ্ছেন তারা সকলেই উর্দু, আরবি এবং কিছু ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলছে। এবং বাংলা যে ভাষা তারা বলছেন এই বাংলা ভাষার মধ্যে পরিষ্কারভাবে বাংলাদেশি টান আছে। এবং এই সম্পূর্ণ কথোপকথনটি হচ্ছে রাতের অন্ধকারে 1টা থেকে রাত 3টের মধ্যে। এবার আপনারা ভাবুন, রাত 1টা থেকে রাত 3টে অবধি নিয়মিত কোনো সাধারণ মানুষকে একে অপরের সঙ্গে বার্তালাপ করে? নিঃসন্দেহে নয়। ফলে এখানেই কিন্তু গোয়েন্দা দপ্তর সরাসরিভাবে এই সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পার্টিকুলারলি বাংলা এবং বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডার লাগোয়া যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটি নাকি সব থেকে বেশি দেখতে পাওয়া গেছে। স্পেসিফিক্যালি তারা কিছু জায়গার নামও বলেছেন। তারা বলেছেন বসিরহাট, বনগাঁ, সুন্দরবন। পার্টিকুলারলি এই জায়গায় এই ধরনের অ্যাক্টিভিটি সব থেকে বেশি দেখা গেলেও এই ধরনের অ্যাক্টিভিটি নাকি শুরু হয়েছিলেন সোদপুরে। অর্থাৎ কলকাতা থেকে মিনিট 15 দূরত্বে এই ধরনের অ্যাক্টিভিটির প্রথম সন্ধান পান ভারতের গোয়েন্দারা। এবং তারপরে নিয়মিত আকারে এই বসিরহাট, বনগাঁ, সুন্দরবন এবং বর্ডার লাগোয়া একাধিক জায়গায় এই হ্যাম রেডিও অপারেটিং যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা তারা এই ধরনের সংকেত দেখে কার্যত চমকে যান। এবং এই উদ্ভট সংকেতের পিছনে আদতে বাংলাদেশ থেকে ভারতকে অশান্ত করার কোনো বার্তা পাঠানো হচ্ছে কিনা, আদান প্রদান করা হচ্ছে কিনা সেইটি বের করা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। শেষ 2 মাসে ধারাবাহিকভাবে আমরা বাংলাদেশের একাধিক অনুপ্রবেশকারী রীতিমতো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে ধরা পড়েছেন তা কিন্তু আমরা দেখেছি। এমনকি আসাম পুলিশ অপারেশন প্রভাত চালু করেছিলেন, যার ফলে 8 জন বাংলাদেশি এই ধরনের মানুষ যারা ভারতকে অশান্ত করার জন্য ভারতে ঢুকেছিলেন এবং কিছু ক্ষেত্রে আনসারুল্লাহ বাংলা টিমের তারা সদস্য, এই ধরনের অস্তিত্বপূর্ণ কিছু ব্যক্তিত্বদের কিন্তু সরাসরি ধরা হয়। এবং বাংলাদেশ থেকে কোনো একটি দাপুটে নেতা এসে ভারতবর্ষের এবং স্পেসিফিক্যালি বাংলার একাধিক জায়গায় ট্রেনিং দিচ্ছেন এই তথ্য কিন্তু একাধিক নিউজ পত্রিকায় আমরা দেখেছি। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে বাংলা থেকে ঢুকে তারা ঝাড়খণ্ড কিংবা মহারাষ্ট্রের দিকে মুভ করে যাচ্ছেন এবং একাধিক ক্ষেত্রে যে রিপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে ভারতবর্ষে পাঠানোর চেষ্টা করছেন এরা সেই বার্তা বহক হিসাবে কাজ করছে। এবং অনেক দিন এই বিষয়ে পড়ে থাকার পর আজকে ভারতের সেনা দপ্তরের পক্ষ থেকে যেরকম রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা এক কথায় কিন্তু সেনা দপ্তর এবং গোয়েন্দা বিভাগের কাছে সাফল্য। কিন্তু কারা দিনের পর দিন এই উর্দু এবং আরবি ভাষায় কথা বলছেন, তাদের লক্ষ্যটাই বা কি? কেন তারা ভারতবর্ষের এবং বাংলার একাধিক রাজ্যকে টার্গেট করেছেন? এই প্রশ্ন কিন্তু স্বয়ং আর্মি অফিসাররাও কিন্তু হয়তো তুলতে শুরু করেছে। দেখুন, ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিককালে একাধিক ঘটনা যদি আপনারা পরপর সাজান তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ কোনো ক্ষেত্রেই আর সবুজে মোড়া ওই সোনার বাংলা নেই, এক মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, যা ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অ্যালার্মিং। এর আগে আনসারুল্লাহ বাংলার যে টিম তাদের নেতা সরাসরিভাবে বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা হুঁশিয়ারি বা হুমকি দিয়েছিলেন। তারপরেও কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার এই আনসারুল্লাহ বাংলার টিমের এই নেতাকে
জেলে ঢোকানোর সাহসটুকু অবধি দেখাতে পারেননি। আর পরশুদিন বাংলাদেশ কি করলো জানেন? বাংলাদেশ পরশুদিন পাকিস্তানের যে নৌবাহিনী আছে সেই নৌবাহিনীর প্রধান অফিসারদের সঙ্গে একটি মিটিং কন্ডাক্ট করলো, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল হাসলাম। এই মোহাম্মদ নজরুল বাংলাদেশের সেনাবাহিনীর চিফ, এবং পাকিস্তানের পক্ষ থেকে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন জেনারেল সঈদ আসিম, যিনি কিনা পাকিস্তানের সেনাবাহিনী সর্বোচ্চ প্রধান। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে যেরকম এক্সচেঞ্জ অফ আর্মি অফিসার দেখা গেছিল, আবার একটা সম্ভাবনা তৈরি হলো পাকিস্তানের আর্মিরা ফের একবার বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলকে টার্গেট করবে, যা আবার ভারতবর্ষের সীমান্ত লাগোয়া একটা অঞ্চল। পাকিস্তানের কর্মপদ্ধতিটাই এরকম। পাকিস্তান যখন ভারতকে অশান্ত করার চেষ্টা করে তখন তারা হাইব্রিড মডেলে কাজ করে। এক সময় পাকিস্তানের আর্মিরা একটা দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে, ভারতের সেনাবাহিনীর কিছু অংশ যখন সেদিকে ফোকাসড হয়ে যাবে, ঠিক তখনই অন্য কোনো সংগঠনের নেতারা অন্য জায়গা থেকে ভারতে ঢোকার চেষ্টা করবে। কিছুদিন আগে এই জিনিস করতে গিয়ে কিন্তু ভারতের পোতা ল্যান্ড মাইনে কার্যত 7 জন পাকিস্তানি অফিসার পুড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাই তারা বিপরীত টার্গেট হিসাবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে অশান্ত করার পরিকল্পনা করছে, তা কিন্তু আজ দিনের আলোর মতো স্পষ্ট। আর এখানেই কিন্তু ভারতবর্ষ পাল্টা আর একটা চাল দিয়ে দিয়েছে। ভারতবর্ষ অপারেশন ডেভিল স্ট্রাইক শুরু করেছে ঠিক 2 দিন আগে। অপারেশন ডেভিল স্ট্রাইক কি? কারণ আপনারা জানেন পাকিস্তানের আমন 2025 এই রকম একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। সেই ইভেন্টে বাংলাদেশের সেনাবাহিনী ওখানে যাবে এবং পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের যে রংপুর ডিভিশন আছে সেই রংপুর ডিভিশনে পাকিস্তানের সেনাবাহিনী এসে কিছুদিন থাকবে, এবং আইএসআই ওই জায়গাটিকে এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখে গেছে, তার রিপোর্ট আপনারা দেখেছেন। এবং ওই পাকিস্তানের সেনাবাহিনী সদস্যরা রংপুরকে কেন্দ্র করে ভারতের সীমান্তে একটা প্রেসার ক্রিয়েট করবে এবং সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতে ঢুকে ভারতের বিভিন্ন জায়গাকে টার্গেট করবে। সেই রিপোর্ট কিন্তু একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এবার সেই উত্তর পূর্বের এক সীমান্তে ভারত কিন্তু পাল্টা অপারেশন শুরু করলো। ভারতীয় সেনাবাহিনী এবার অপারেশন ডেভিল স্ট্রাইক শুরু করলেন। এই ডেভিল স্ট্রাইক শুরু করার পর শেষ 14 দিনে 2টি মেজর অপারেশন কিন্তু চালালো ভারতীয় সেনাবাহিনী, যা রীতিমতো আন্তর্জাতিক মহলে যখন আজকে সামনে এসছে তা চমকে দিয়েছে পাকিস্তান এবং সর্বোপরি মোহাম্মদ ইউনূসকেও। অর্থাৎ দিনের পর দিন নর্থ ইস্ট বাংলা, 7 সিস্টার্স কিংবা এই উত্তর পূর্ব সীমান্তকে যেভাবে পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগিয়ে অশান্ত করার চেষ্টা করছে, তার পাল্টা হিসাবে অপারেশন ডেভিল স্ট্রাইক ভারতীয় সেনাবাহিনী কিন্তু লঞ্চ করলো 2 দিন আগে। সেই ডেভিল স্ট্রাইকে ভারতের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, যেমন নৌবাহিনীর সর্বোচ্চ 2 জন কমান্ডার, সেনাবাহিনীর 2 জন, স্থলবাহিনীর 2 জন, এয়ার কমান্ডার 2 জন, এই দিয়ে একটা টিম তৈরি করা হয়েছে। যে টিমটা উত্তর পূর্বের যে শিলিগুড়ি করিডর আছে, উত্তর পূর্ব বাংলার যে শিলিগুড়ি করিডর আছে, সেইখানে মহড়া চালালো দিনের আলোতে এবং কার্যত বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, তোমরা যতই এই 7 সিস্টার্সে ঢোকার চেষ্টা করো, 7 সিস্টার্সকে আক্রমণ করার চেষ্টা করো, ভারতবর্ষ কিন্তু এই 7 সিস্টার্স নিয়ে তোমাদের থেকে অনেক বেশি ভয়ঙ্করভাবে তৈরি আছে। এবং এই 7 সিস্টার্সে ভারতবর্ষ এই প্রথমবারের জন্য কিন্তু ইসরায়েলি এক মিসাইল টেস্টিং করলো চোখের সামনে। পার্টিকুলারলি সেই মিসাইলটিকে বলা হয় স্পাইডার মিসাইল, যা ভারতবর্ষ ইসরায়েল থেকে এনেছে। সেই স্পাইডার মিসাইলের রেঞ্জ মিডিয়াম হলেও তা বাংলাদেশকে কার্যত উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও এই রকম পাল্টা একটা পদক্ষেপ সেনাবাহিনী হঠাৎ করেই দেখাবে, তা হয়তো আন্তর্জাতিক মহল, সর্বোপরি পাকিস্তান এবং মোহাম্মদ ইউনূস বুঝতেও পারেননি। আর এই ডেভিল স্ট্রাইকের মাধ্যমে উত্তর পূর্ব সীমান্তে যত এই ধরনের উগ্রপন্থী আছে যারা ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করার এক তোড়জোড় কিন্তু ভারত সরকার এই প্রথমবারের জন্য দেখাতে শুরু করলো। অর্থাৎ একদিকে বাংলাদেশের আর্মি চিফের সঙ্গে, বাংলাদেশের নৌবাহিনী চিফের সঙ্গে পাকিস্তানের এই ধরনের মিটিং, আইএসআই এর বাংলাদেশে আসা, পাকিস্তান সেনাবাহিনীর রংপুরকে কার্যত দখল করে ভারতকে অশান্ত করার একটা পরিকল্পনা, এ সব কিছুর পাল্টা কিন্তু অপারেশন ডেভিল স্ট্রাইক লঞ্চ করে এই দিল ভারতবর্ষ এবং ভারতবর্ষের সেনাবাহিনী। পাশাপাশি ভারতবর্ষ পার্টিকুলারলি এই জায়গায় ত্রিশক্তি কর্পস ডিপ্লয় করেছে। অর্থাৎ
অত্যন্ত উন্নত মানের কিছু সেনাবাহিনীর কর্তারা কিন্তু এই জায়গায় নতুন করে ডিপ্লয়মেন্ট পেলেন শুধুমাত্র শিলিগুড়ি করিডর এবং উত্তর পূর্বের সিকিউরিটি জোনটাকে আরো সিকিউর করার জন্য। এবং যারাই সন্দেহভাজন, যারাই আতঙ্কবাদী, যারা এই উর্দু আরবি ভাষায় দিনের পর দিন বর্ডার এরিয়াতে বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, তাদের পাল্টা দেওয়ার জন্য সেনাবাহিনীর এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিঃসন্দেহে ভারতবাসীর ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে ভুটানে ভারতবর্ষের বাজেটে সব থেকে বেশি টাকা ইনভেস্ট করেছে। তার পরবর্তীকালে চীন ভুটানের সীমান্তবর্তী এলাকায় 12টি নতুন গ্রাম তৈরি করেছে এবং ভুটানের যে ডোকলাম নামক জায়গাটি আছে, সেই ডোকলাম নামক জায়গাটি চীনের দখলে নিয়ে তার একটি ম্যাপ প্রকাশ করে দাবি করে ভুটানের 2% জায়গা নাকি চীনের। ফলে ভারতবর্ষের এই 7 সিস্টার্স অঞ্চল কিন্তু কার্যত চীন, বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটে রাষ্ট্রেরই নজর আছে। ফলে পার্টিকুলারলি উত্তর পূর্ব সীমান্তকে রক্ষা করা ভারতবর্ষ যে আশু কর্তব্য মনে করছে, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং এর জন্যই ভারতবর্ষ 14 দিনে 2টো হাই ভোল্টেজ মহড়া চালালো সেনাবাহিনীর, মিসাইল টেস্টিং করলো এবং পার্টিকুলারলি মেজর ট্রান্সফার মানে মেজর যে ফায়ার পাওয়ার এক্সারসাইজ আছে তা কিন্তু করে আন্তর্জাতিক স্তরকে বার্তা দিল। কিন্তু তবুও দিনের শেষে প্রশ্ন থেকে যাচ্ছে, বর্ডার এরিয়ায় উর্দু এবং আরবি ভাষায় সংকেত পাঠিয়ে কি বড় পরিকল্পনা চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে বসে থাকা একাধিক নেতা? এই প্রশ্ন আমার থাকলো, আপনারা উত্তর কমেন্টে দেবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।